আশা করি সকলে ভালো আছো। আমি আগের দিনে আলোচনা করেছিলাম থার্মাল এক্সপ্যানশন অফ লিকুইড, অর্থাৎ তরলের তাপীয় প্রসারণ। আজকে সেই তরলের তাপীয় প্রসারণ সংক্রান্ত একটা আর্টিকেল আলোচনা করব। সেটা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ, anomalous expansion of water। জলের ব্যতিক্রান্ত প্রসারণ। আগে ব্যতিক্রম কি ব্যাপারটা একবার বোঝার চেষ্টা করি। ব্যতিক্রম হচ্ছে সেরকম, যদি কোনো জিনিস তার স্বাভাবিক নিয়মের বিরুদ্ধাচারণ করে তাহলে আমরা সেটাকে বলবো ব্যতিক্রম। যেমন আমরা দেখেছি সাধারণ উষ্ণতায় সমস্ত ধাতু হচ্ছে কঠিন, কিন্তু সাধারণ উষ্ণতায় পারদ ধাতু হলেও সে কিন্তু তরল। তাহলে আমরা বলতে পারি পারদ হচ্ছে অন্যান্য ধাতুদের তুলনায় ব্যতিক্রমী। আর একটা উদাহরণ দেয়া যাক। আমরা জানি সমস্ত ধাতব পদার্থ তড়িতের সুপরিবাহী এবং অধাতব পদার্থগুলো তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু এই অধাতব পদার্থগুলোর মধ্যে আমরা যদি গ্রাফাইট এবং গ্রাফাইট বা গ্যাস কার্বন যদি নিই, এরা কিন্তু আবার খুব ভালো তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে আমি বলবো অধাতুর মধ্যে তড়িৎ সুপরিবাহিতার দিক থেকে গ্রাফাইট এবং গ্যাস কার্বন এরা ব্যতিক্রমী আচরণ করে, অর্থাৎ অধাতুগুলো তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গ্রাফাইট গ্যাস কার্বন এরা অধাতু হওয়া সত্ত্বেও কিন্তু এরা তড়িতের সুপরিবাহী। এবার দেখি জলের ব্যতিক্রান্ত প্রসারণ, অর্থাৎ তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে জল কি ব্যতিক্রমী আচরণ করছে। আমরা দেখেছি উষ্ণতার একটা নির্দিষ্ট পাল্লায় জল সাধারণ তরল পদার্থের বিরুদ্ধাচরণ করে প্রসারণের ক্ষেত্রে। সেই উষ্ণতার নির্দিষ্ট পাল্লাটা কি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই যে উষ্ণতার পাল্লা, এতে জল যে প্রসারণ দেখায় সেটা কিন্তু অন্যান্য তরল পদার্থের বিপরীত। আমরা জানি যদি কোনো তরল পদার্থকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, অর্থাৎ উষ্ণতা যদি ধীরে ধীরে বাড়াতে থাকি, তাহলে তরলের আয়তন কি হয়? বাড়ে। আবার যদি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিয়ে আসি, অর্থাৎ উষ্ণতা যদি কমাতে থাকি, তাহলে তরল পদার্থের আয়তন কমে। কিন্তু জলের ক্ষেত্রে এইটা সম্পূর্ণ বিপরীত ধর্ম দেখা যায়। জলের ক্ষেত্রে আমরা দেখেছি যদি 4 ডিগ্রি সেলসিয়াস থেকে, এটা জলের ক্ষেত্রে কি হবে না, যদি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই তাহলে এর আয়তন কমে। আবার যদি 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা নিয়ে আসি তাহলে জলের আয়তন বাড়ে। তাহলে সাধারণ তরলের ক্ষেত্রে এদিক থেকে এদিকে গেলে আয়তন বাড়ে, এদিক থেকে এদিকে গেলে আয়তন কমে। আর জলের ক্ষেত্রে এদিক থেকে এদিকে গেলে আয়তন কমে এবং এদিক থেকে এদিকে গেলে আয়তন বাড়ে। অর্থাৎ 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত জল অন্যান্য তরলের তুলনায় বিপরীত আচরণ করে। সেই জলের এই ধর্মকে আমরা বলবো জলের ব্যতিক্রান্ত প্রসারণ। জল এখানে ব্যতিক্রমীভাবে প্রসারিত হয়। তাহলে আমরা জানি D = m/v, অর্থাৎ আয়তন যদি বেশি হয় তাহলে ঘনত্ব কমে যাবে, আর আয়তন যদি কম হয় তাহলে ঘনত্ব বেড়ে যাবে। তার মানে
এদিক থেকে এদিকে যখন যাচ্ছি, অর্থাৎ 0 থেকে 4 ডিগ্রির দিকে যাচ্ছি, তখন আয়তন কমছে, তার মানে ঘনত্ব বাড়ছে। এটা আয়তন কমে আর ঘনত্ব বাড়ে। আর এই দিকের ক্ষেত্রে কি হবে, যেহেতু আয়তন বাড়ছে, তার মানে এটা আয়তন বাড়ে আর ঘনত্ব কমে। তাহলে আমরা দেখছি যদি 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাই, তাহলে এখানে যদি আমরা জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখব 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে ঋণাত্মক। কেন ঋণাত্মক? না, 0 থেকে 1 ডিগ্রি বা 1 থেকে 2 ডিগ্রি প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে এই জলের আয়তন বাড়ার পরিবর্তে কমে যাচ্ছে। সেই জন্যেই উষ্ণতার এই পাল্লায় 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত জলের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে সেটা হবে ঋণাত্মক। আর আরেকটা জিনিস বুঝতে পারলাম, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে ম্যাক্সিমাম। এবার এটাকে আমরা একটা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করবার চেষ্টা করি। যদি আমি ধনাত্মক এক্স অক্ষের দিকে তাপমাত্রা মাপি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং ধনাত্মক ওয়াই অক্ষের দিকে আমি যদি আয়তন মাপি সিসিতে, সিসি মিন্স কিউবিক সেন্টিমিটার, আমি এক্ষেত্রে কী করব, 1 গ্রাম জল নেব। 1 গ্রাম জলের ক্ষেত্রে এই লেখচিত্রটা আমি আঁকতে চাইছি। এটা 0 উষ্ণতা, এটা 1 ডিগ্রি সেলসিয়াস, এটা 2 ডিগ্রি সেলসিয়াস, এটা 3 ডিগ্রি সেলসিয়াস, এটা 4 ডিগ্রি সেলসিয়াস, এটা 5 ডিগ্রি সেলসিয়াস, এরকম করে 6 ডিগ্রি সেলসিয়াস করে যাচ্ছে। এবার আমরা এইটা করব কি 1.00000, এটা এইটা কত হবে 1.00004, এইটাই কত হবে 1.00008, এটাই কত হবে 1.0000012, আবার এটা হবে 1.00016। তাহলে আমরা দেখেছি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলের আয়তন কত হয় না এটা, অর্থাৎ 1.00012। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন হলো এটা। এবার আমরা দেখেছি 0 থেকে যত 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার দিকে যাব তত জলের আয়তন কমতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে করে এখান থেকে 0 থেকে এদিকে যাই, দেখব 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এসে জলের আয়তন সর্বনিম্ন হয়েছে। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত হয়েছে 1.0000, অর্থাৎ এটা হচ্ছে 1 সিসি। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলের আয়তন হচ্ছে 1 সিসি। এবারে যত 4 ডিগ্রি থেকে 0-র দিকে যাব উষ্ণতা ধীরে ধীরে যত কমাতে থাকবো আয়তনটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে। আবার এই 4 ডিগ্রির পর থেকে জল অন্যান্য তরলের মতোই আচরণ করে, অর্থাৎ উষ্ণতা যত বাড়তে থাকে আয়তন তত বাড়তে থাকে। তাহলে এটাই হলো জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এবার আমি এটার প্রয়োগ বা এটা প্রকৃতিতে কিভাবে কাজে লাগছে সেটা আমি একটু আলোচনা করব। জলের ব্যতিক্রান্ত প্রসারণটা, শীতপ্রধান দেশে জলের মধ্যে মাছ এবং জলচর প্রাণীরা কিন্তু এই জলের ব্যতিক্রান্ত প্রসারণ ধর্মের উপর ভিত্তি করেই বেঁচে থাকে। আমি এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি। মনে করা যাক এইটা হচ্ছে একটা জলাশয়, এইটা জলাশয়, এদিকটা ধরে নেওয়া হোক এগুলো মাটি আছে, পাথর আছে, এটার মধ্যে জল আছে। তাহলে শীতপ্রধান দেশে যখন বায়ুমণ্ডল ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে তখন বায়ুমণ্ডল সংলগ্ন জলের স্তরও ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। যত জল ঠান্ডা হতে থাকে তার আয়তন তত কমতে থাকে, অর্থাৎ ঘনত্ব বাড়তে থাকে, জলটা ভারী হয়ে যায়। সেই ভারী জল আস্তে আস্তে করে নিচের দিকে নামতে থাকে, আর নিচের জলের উষ্ণতা বেশি, ফলে হালকা এই জলটা নিচে থেকে জল
ওপরের দিকে উঠতে থাকে। তাহলে এই প্রসেসটা চলতে থাকে, ধীরে ধীরে উষ্ণতা কমতে থাকছে, জলটা ভারী হচ্ছে, নিচের দিকে নেমে আসছে, আবার নিচের গরম জল উপরের দিকে উঠে আসছে। এইরকমভাবে টেম্পারেচার কমতে 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 যখন 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আসে, তখন পুরো জলটা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরিণত হয়। এবার উষ্ণতা যদি আরও কমতে থাকে, 3 ডিগ্রি হলো, তাহলে এক্ষেত্রে কী হয়, আমরা কি দেখেছি 4 ডিগ্রি থেকে 3 ডিগ্রি, অর্থাৎ আমরা যদি 4 থেকে 0-র দিকে যাই, তাহলে জলের কি হয়, আয়তন বেড়ে যায়। তাহলে জলের আয়তন বাড়া মানে হচ্ছে জলের ঘনত্ব কমে যাওয়া, অর্থাৎ 4 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে এলে জলের ঘনত্ব কি হয়ে গেছে, কমে গেছে, অর্থাৎ জলটা হালকা হয়ে গেছে। তখন আর সেই হালকা জল নিচের দিকে আসবে না, কেননা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভারী জল এখানে নিচে চলে এসছে, উপরের জলটা তখন হালকা, ঘনত্ব কম। তাহলে এইভাবে উপরে জলটা উপরে থেকেই ধীরে 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 ঠান্ডা হতে থাকবে, একসময় এটা জমে বরফে পরিণত হবে এবং বরফের স্তরটা ধীরে ধীরে একটু মোটাও হয়ে যাবে। কিন্তু আমরা জানি জল, তার সঙ্গে বরফ, এগুলো কিন্তু তাপ পরিবহন করতে পারে না, এরা কুপরিবাহী, অর্থাৎ এদের মধ্য দিয়ে তাপ পরিবাহিত হতে পারে না। ফলে এটা জল, এটা বরফ, জল এবং বরফ দুজনেই তাপের কুপরিবাহী হওয়ার জন্যে এই জলাশয়ের নিচের দিকে যে তাপ আছে, সেই তাপটা পরিবাহিত হয়ে বায়ুমণ্ডলে চলে যেতে পারে না। ফলে এর উষ্ণতা আর কমতে পারে না, 4 ডিগ্রির থেকে কমতে পারে না। ফলে এটা জল অবস্থাতেই থেকে যায়, এটা আর কখনো বরফ হয় না। জল থাকার জন্যে এখানে জলচর প্রাণী বা মাছ এখানে বসবাস করতে পারে, এখানে বেঁচে থাকতে পারে, কিন্তু উপরের বরফ জমে যাওয়া সত্ত্বেও। তাহলে এটা হলো জলের ব্যতিক্রান্ত প্রসারণ, অর্থাৎ প্রকৃতির কি বিচিত্র ব্যাপার। এই জলের ব্যতিক্রান্ত প্রসারণটা যদি না থাকতো, তাহলে শীতপ্রধান দেশে কিন্তু কোনো জলচর প্রাণী বা মাছ বেঁচে থাকতে পারতো না। আচ্ছা, আজকে এই পর্যন্ত। আমি পরে কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে আমি 2টো টপিকস বলবো, আলোচনা করব, আগামী যে টপিকস আমি নিয়ে আসব। এখন যদি আমার এই আলোচনাটা ভালো লাগে, তাহলে আমার এটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমরা ফিজিক্সটা ভালো করে পড়বে, যাতে করে তোমাদের ফিজিক্সের ধারণাটা আরও সুন্দর হয়, আরও ক্লিয়ার হয়। আর উইশ ইউর বেস্ট অফ লাক। ধন্যবাদ।